আওয়ামী লীগের ভাইরা, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করুন। আজ গ্রাম থেকে শহর, শহর থেকে বন্দর, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে শেখের বেটির জয়গান। তিনটা ছবি দেখাবো মাত্র, হাতে অনেকগুলো ছবি আসছে, এত দেখাইতে পারবো না। এই যে ছবিটা দেখেন, এটা একটা চায়ের দোকানের দৃশ্য, চা বিক্রি করে তার দোকানের টেলিভিশন। এই যে আর একটা ছবি একটু দেখেন, এটাও চায়ের দোকানের দৃশ্য। এই দেখেন, এইটা আর একটা ছবি, চায়ের দোকানের দৃশ্য। রাজধানী এবং গ্রামে তিনটা ছবি, তিন অঞ্চলের, তিন জেলা থেকে আমি পোস্ট করলাম। আরো একাধিক ছবি আছে, এত কিছু দিতে পারবো না। এখন প্রশ্ন, বাংলাদেশে তো কোনো স্যাটেলাইট টেলিভিশনে শেখের বেটির আজকের সাক্ষাৎকার প্রচার করে নাই, তাহলে চায়ের দোকানের টিভিতে কি কেন কিভাবে আসলো? মনে রাখবেন, দেশ আধুনিক হয়েছে। চায়ের দোকানের ওই টিভি চ্যানেলে আগের মতো ওই ডিশেল লাইনের উপর ভরসা আর সিডিবিসি আর চলে না। এখন ডিজিটাল, ইউটিউব, অনলাইনের মাধ্যমে তারা অনেক কিছুই দেখতে পায়, বিশ্ব সম্পর্কে জানতে পারে। মাথায় রাখবেন, জননেত্রী শেখ হাসিনা উড়ে এসে জুড়ে বসে আওয়ামী লীগের সভানেত্রী হয় নাই। তিনি আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার আগে তথা বাংলাদেশ জন্মের 5 বছর আগে তিনি ইডেন কলেজ ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। শুধু যে বঙ্গবন্ধু কন্যা সেই পরিচয়ের উপর ভিত্তি করে তিনি আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন নাই। রাজনৈতিক চিন্তা, চেতনা, প্রজ্ঞা, মেধা তথা একজন সফল রাষ্ট্রনায়ক, একজন সফল রাজনীতিবিদ হওয়ার জন্য যা যা প্রয়োজন মহান রব্বুল আলামিন তার ভিতরে তার সবটাই দিয়েছেন। আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার যারা চিরশত্রু, তারা এটা স্বীকার করে যে শেখের বেটি নীলকণ্ঠ, তিনি বিষ খাইয়া হজম করেন, তিনি আয়রন লেডি। আন্তর্জাতিক শীর্ষ 10 জন ক্ষমতাবান শক্তিশালী নেতার মধ্যে অন্যতম নির্বাচিত হয়েছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সুনন্দু সেনগুপ্ত খালি খালি বলে নাই যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে তারে ছাড়ে না। আপনি আপনার শত্রুকে যদি হুট করে মেরে ফেলেন, তাইলে তো মারার যে একটা তৃপ্তি ঢেউ, এটি পাইলেন না, ফিলিংস পাইলেন না। ডেভিল ইনুসের সময় জননেত্রী শেখ হাসিনা অডিও কনফারেন্সের মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। আর গত 2 বছরের মধ্যে এই প্রথম গণমাধ্যমের সামনে এসে সরাসরি শুধু চেহারা দেখান নাই, সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিশ্বের 254টা আন্তর্জাতিক মিডিয়া তার সেটি কভার করেছে। রয়টার্সের মতন আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়া পর্যন্ত লাইভ ব্রডকাস্ট করেছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ, সজীব ওয়াজেদ জয় সাহেবের অফিসিয়াল ফেসবুক পেজ সহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল পেজ থেকে সেটি লাইভ ব্রডকাস্ট হয়েছে। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোন রাষ্ট্রনায়কের সরাসরি লাইভ প্রোগ্রাম 44 কোটি মানুষ একযোগে দেখেছেন। এখন প্রশ্ন, বাংলাদেশে তো সর্বসাকল্যে 22 কোটি জনগণ, তাহলে বাকি 22 কোটি কোথা থেকে আসলো? আরে মেয়া, বাকি 22 শুধুই কি জনগণ বাংলাদেশে বসবাস করে? অন্য কোনো দেশে কি জনগণ নাই? অনেকে প্রশ্ন করতে পারেন, ডেভিল ইনুসের সময় তিনি প্রথমে অডিও সাক্ষাৎকার দিলেন, তাহলে এবারে তিনি অডিও কলের মাধ্যমে সরাসরি কনফারেন্সে যুক্ত হলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর পর্যন্ত দিলেন, তাহলে চেহারা কেন দেখাইলেন না? আরে ভাই, এখানেই তো আসল রাজনীতি। আপনি দৌড়ানি দিয়া, ভয় দিয়া, আতঙ্কিত কইরা শত্রুদেরকে যত ভয় দেখাইয়া তাদের ভ্যানিশ করবেন, তত আপনার তৃপ্তির ঢেউ। দেখেন নাই ফ্যাসিস্ট তারেক সরকার সহ বাংলাদেশের সকল গণমাধ্যমের টেটু চাইপা ধরছে যে শেখ হাসিনার এই লাইভ যদি কেউ ব্রডকাস্ট করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ফ্যাসিস্ট তারেক নিজেই চুপিসারে সেই লাইভ প্রোগ্রামে সে অ্যাটেন্ড হয়েছে, তিনি শুনতেছেন কি বলতাছে, কি হুঙ্কার দিতেছে। এই যে আমি একটা পানি দেখাইছি, এই পানিটা আপনি খুব তাড়াহুড়া করে খাবেন, দেখবেন মজা পাবেন না। এই পানির মধ্যে কি স্বাদ, একটু আস্তে ধীরে ধীরে খাইয়ে দেখেন কি স্বাদ। শত্রুরে ভয় দেখাইয়া, ধাওয়াইয়া, দৌড়ানি দিয়া আস্তে আস্তে করে ভ্যানিশ করেন, দেখেন তার মধ্যে একটা আলাদা কি মজা। শেখের বেটি শুধু চেহারা না দেখাইয়া আন্তর্জাতিক মিডিয়াতে সরাসরি একটা সাক্ষাৎকার দিয়েছেন। এতেই ফ্যাসিস্ট তারেক সহ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের একেবারে ঘাম ছুটে গেছে। কোন দিক দিয়ে কি করবে না জানি কি হইয়া বসে।
এই জন্য দিক বিদিক ছুটতেছিল। এতটুকু সাক্ষাৎকারে গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, প্রত্যেকটা মানুষ কোথায় ইউটিউব আছে, কোথায় ফেসবুক আছে সেইখানে যায়। যার কাছে স্মার্টফোন নাই, বাটন ফোন, তিনি চলে গেছেন দোকানে। কোন দোকানে অনলাইন আছে, ইন্টারনেট আছে, ইউটিউব চলে, এই শেখ হাসিনার সাক্ষাৎকার চলে, আমি খালি শুনুম, রেডিওর মতো শুনুম। মনে রাখবেন ৭১-এর ২৬শে মার্চ বঙ্গবন্ধুর শুধু অডিওর একটা ভাষণে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। যত সময় তোমরা চূড়ান্ত স্বাধীনতা অর্জন করতে না পারবে, তত সময় পর্যন্ত হানাদার বাহিনীদের বিরুদ্ধে জীবন প্রাণ দিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। এই ডাকে দেশের ৭.৫ কোটি বাঙালি রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। আজকে তদ্রুপ ভাবে শেখেরি বেটির একটা অডিও কলের জনগণকে যেভাবে ফুঁসে উঠছে, জনগণের মধ্যে এখন শুধু জননেত্রী শেখ হাসিনারই জয়গান, আর এর মধ্যেই শুধু শত্রু পক্ষের ঘাম ছুটে গেছে। মহাপ্রলয় আসছে, প্রস্তুত থাকেন। নভেম্বর হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন। এমনকি ছেড়া বেড়া তার আগে অনেক কিছু ঘইটা যাইতে পারে, সম্ভাবনা কিন্তু আছে। ভাইয়ের আমার, প্রস্তুত থাকতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের বন্ধুগণ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমাকে আপনাদের সামনে কথা বলার এই সুযোগ দেওয়ার জন্য ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের ঘটনাবলী যেসব সাংবাদিক গুরুত্ব সাহসের সঙ্গে অনুসরণ করে চলেছেন, তাদেরও ধন্যবাদ জানাই। সত্য অনুসন্ধান করা সাংবাদিকতার দায়িত্ব, বিশেষ করে যখন ক্ষমতাসীনরা সত্য আড়াল করার চেষ্টা করে। ইতিহাসের কঠিন মুহূর্তে এই দায়িত্ব আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ আমি শুধু 5 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সম্মান পাওয়া একজন ব্যক্তি হিসাবেই কথা বলছি না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবেও কথা বলছি। আমি এমন একজন মানুষ হিসাবে কথা বলছি যিনি সারা জীবন বাংলাদেশের মানুষের সঙ্গে কাটিয়েছেন। আমাকে আমার দেশ থেকে জোর করে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন করা যায়নি। বর্তমান সংকট নিয়ে কথা বলার আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি গভীরতম শ্রদ্ধা জানাই। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যাদের হারিয়েছি, আমার পরিবারের সেই সদস্যদেরও গভীর শোকের সঙ্গে স্মরণ করছি। আজ আমার প্রিয় ভাই শেখ কামালের জন্মদিনও। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যুবনেতা, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক কর্মী। তার জীবন বাংলাদেশের তরুণ প্রজন্মের সাহস, সৃজনশীলতা ও দেশপ্রেমের প্রতীক ছিল। আজ আমি তাকে গভীর ভালোবাসা, বেদনা ও গর্বের সঙ্গে স্মরণ করছি। গত 2 বছর ধরে আমি আমার প্রিয় বাংলাদেশের দুর্দশা দেখছি। আমি কথা বলেছি সেই সব মায়ের সঙ্গে যারা তাদের সন্তান হারিয়েছেন, সেই সব শ্রমিকের সঙ্গে যারা চাকরি হারিয়েছেন, সেই সব পরিবারের সঙ্গে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন, সেই সব নারীর সঙ্গে যারা অপমান ও ভয়ের মধ্যে বসবাস করছেন, এবং সেই সব তরুণের সঙ্গে যারা নিজেদের দেশের আর কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে। ভয় ঢুকে পড়েছে ঘরে, কর্মস্থলে ও শিক্ষাঙ্গনে। এটি সেই বাংলাদেশ নয় যা আমরা গড়ে তুলেছিলাম। এটি সেই বাংলাদেশ নয় যার জন্য ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন। আমি ২০২৪ সালের জুলাই ও আগস্টের সত্য দিয়ে শুরু করতে চাই। বিশ্বের সামনে একটি বড় মিথ্যা বারবার বলা হয়েছে, আন্দোলনটি নাকি কেবল একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল। এটি মোটেও সত্য নয়। শুরু থেকে আমার সরকার সংলাপ, আইনি প্রক্রিয়া ও ধৈর্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু সংস্কারের ভাষার আড়ালে সংগঠিত গোষ্ঠীগুলো ছাত্রদের দাবিকে একটি সহিংস রাজনৈতিক অস্ত্রে পরিণত করার জন্য কাজ করছিল। ২০১৮ সালে ছাত্রদের দাবির প্রতি সাড়া দিয়ে আমরা কোটা ব্যবস্থা বাতিল করেছিলাম। ২০২৪ সালে হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করলে সরকার আপিল করে।
কারণ আমরা কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখতে চেয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে ছাত্রদের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছিলাম এবং তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলাম। 3 জন মন্ত্রীও তাদের সঙ্গে আলোচনা করেছিলেন। তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আইন প্রণয়নের মাধ্যমে স্থায়ী সমাধান করা যেতে পারে। আমরা সংলাপের পথ বেছে নিয়েছিলাম। আমরা ধৈর্যের পথ বেছে নিয়েছিলাম। আমরা শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছিলাম। কিন্তু আন্দোলনের কোনো দৃশ্যমান বা দায়িত্বশীল নেতৃত্ব ছিল না। যখনই আলোচনা এগিয়ে যাচ্ছিল, অদৃশ্য জায়গা থেকে নতুন নির্দেশনা আসছিল। দাবি বদলে যাচ্ছিল। কোটা সংস্কার আন্দোলনকে আমার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত করা হলো। পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালানো হলো। প্রকৃত ছাত্রদের আবেগকে প্রভাবিত করা হয়েছিল। আর সংগঠিত গোষ্ঠীগুলো সহিংসতা ও সরকার পরিবর্তনের আড়াল হিসেবে তাদের আন্দোলনকে ব্যবহার করেছিল। পরে মুহাম্মদ ইউনূস নিজেই বলেছিলেন, এটি ছিল একজন মাস্টার মাইন্ডের নেতৃত্বে অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত আন্দোলন। তার নিজের কথাই সত্য প্রকাশ করেছে। এটি নিছক স্বতঃস্ফূর্ত ছাত্র প্রতিবাদ ছিল না, এটি ছিল সংগঠিত ও পরিচালিত একটি কার্যক্রম, যা ব্যালট বাক্সের বাইরে ক্ষমতায় যাওয়ার পথ তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল। 15 জুলাই থেকে আন্দোলনের চরিত্র বদলে যায়। হত্যা, অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট শুরু হয়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়। বাংলাদেশ টেলিভিশনে হামলা চালিয়ে আগুন দেয়া হয়। সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, ইপিআই টিকাদান কর্মসূচির ভবন, ফার্মগেট মেট্রো রেল স্টেশন, হানি ফ্লাইওভার, মহাখালী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিজ্ঞান ও গবেষণা স্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়, জাতীয় ডাটাবেজ কেন্দ্র, কোভিড-19 বিশেষায়িত হাসপাতাল, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়, আবাসিক হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং নরসিংদী জেলা কারাগার সহ বিভিন্ন কারাগারে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। নেতাকর্মীদের উপর হামলা চালানো হয় এবং তাদের হত্যা করা হয়। আমার সরকারের সঙ্গে যুক্ত মন্ত্রী ও জ্যেষ্ঠ ব্যক্তিদের বাড়িঘর লুটপাট করে আগুন দেয়া হয়। গণমাধ্যমকেও লক্ষ্যবস্তু করা হয়। প্রায় 50টি গণমাধ্যম কেন্দ্র, বেসরকারি টেলিভিশন স্টেশন ও সংবাদপত্রের কার্যালয়ে হামলা বা অগ্নিসংযোগ করা হয়। মোহাম্মদ শাকিল হোসেন, মেহেদী হাসান, তাহির জামান, প্রিয়, এটিএম তুরাব,